নমস্কার। আজকে আমরা স্কিম আইডেন্টিফিকেশন টুলস নিয়ে আলোচনা করব। অনলাইন এমআইএস জিআইএস এর সিস্টেমের মাধ্যমে স্কিম আইডেন্টিফিকেশন টুলের মাধ্যমে কিভাবে আমরা ডেটা পুট করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা আজকে এখানে দেখানো হবে। আপনাদেরকে যে ইউআরএল দেওয়া হয়েছে এই সিস্টেমটা ওপেন করার জন্য, সেখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকে দেখতে পাবেন লগইন টাইপ আছে। এই লগইন টাইপে আপনারা দেখবেন দু রকমের অপশনস আছে, একটা ইমেল আর একটা মোবাইল। আপনারা বর্তমানে ইমেলটা সিলেক্ট করবেন। আপনারা যে ইমেল আমাদের কাছে প্রোভাইড করেছেন, যে ইমেল দিয়ে আপনাদের ইউজার তৈরি হয়ে আপনাদের কাছে পাঠানো হয়ে গেছে, সেই ইমেলটা আপনারা এখানে দেবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনাদের যেটা এখান থেকে প্রোভাইড করা হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে পুট করবেন। বর্তমানে আমরা সুপার ইউজার দিয়ে এখানে লগ ইন করছি। লগ ইন হওয়ার পর আমরা বাঁদিকে দেখব একটা প্যানেল ওপেন হয়ে গেছে। সেখানে বিভিন্ন রকম অপশনস আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, যেখানে ফার্স্ট অপশন দেখা যাচ্ছে স্কিম ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে তার নামগুলো দেখা যাচ্ছে এবং সমস্ত ডিস্ট্রিক্টে কতগুলো স্কিম রয়েছে সেই নাম্বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে 598টা, বাঁকুড়ায় 831টা স্কিম রয়েছে। আমরা যদি একটা ডিস্ট্রিক্টে আলিপুরদুয়ারে যদি ক্লিক করি, তাহলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকে কতগুলো করে স্কিম আইডেন্টিফাইড হয়েছে সেই নাম্বারগুলো এখানে শো হচ্ছে। একটু নিচে এলে আমরা দেখতে পাবো যে এখানে কতগুলো আমাদের ডিপিআর অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো স্কিম কালেকশন হয়েছে, ফেজ ওয়াইজ আমাদের কতগুলো স্কিম আইডেন্টিফাইড হয়েছে সেই নাম্বারগুলো পার্সেন্টেজে এবং নাম্বারে এখানে শো হচ্ছে। পরবর্তীকালে এই নাম্বারগুলো যখন আপডেটেড হয়ে যাবে তখন আপনারা এই নাম্বারে কিছু ভ্যারিয়েশন দেখতে পাবেন। এরপরে আমরা আরেকটু নিচে চলে আসব। নিচে চলে এলে আমরা দেখতে পাবো কম্পোনেন্ট বি। এই কম্পোনেন্ট বি এর আন্ডারে রয়েছে স্কিম, যেটা নিয়ে বর্তমানে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা যদি দেখতে চাই যে অলরেডি কি কি স্কিম এন্ট্রি হয়ে আছে, সেটা দেখার জন্য আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করতে পারি। চুজ করার পর আমরা সার্চ অপশনে গেলাম। সার্চ অপশনে যাওয়ার পর আমরা এই নিচে দেখতে পাবো বিভিন্ন রকম স্কিম আমাদের অলরেডি এন্ট্রি হয়ে আছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সেই স্কিমে, যে স্কিমটা অলরেডি এন্ট্রি হয়ে আছে তার বিভিন্ন রকম ইনফরমেশন, যেমন এখানে বেসিক ইনফরমেশন রয়েছে, লোকেশন ডিটেলস রয়েছে, স্কিম ডিটেলস রয়েছে। এখানে অলরেডি কিছু ডেটা অলরেডি এন্ট্রি হয়ে রয়েছে। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটা স্কিম এন্ট্রি করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে যখন আমরা স্কিম এন্ট্রি করছি কি কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে বা কিভাবে আমরা ডেটা এন্ট্রি করব। এটা করার জন্য আমরা কি করব, এই যে অ্যাড বাটনটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করব। এই ক্লিকটা করার পর দেখবো আমরা একটা নতুন উইন্ডো খুলে যাচ্ছে। সেখানে কি লেখা আছে, অ্যাড এন্টিটি। সেখানে আমাদের বিভিন্ন ডেটা এন্ট্রি করবার জন্য বক্স ওপেন হয়ে যাচ্ছে এবং যেগুলোতে এগুলো স্টার রেড মার্ক দেওয়া রয়েছে এইগুলো ম্যান্ডেটারি, মানে এগুলো আমাদেরকে ফিল আপ করতেই হবে। প্রথমেই রয়েছে ফেজ। এখানে অলরেডি ফেজ আমাদের দেওয়া রয়েছে, সেই জন্য আমাদের এখানে কিছু করতে হবে না। এখানে আমাদের স্কিম নাম দিতে হবে। তো আমরা পিআরএ করার সময় বাঁকুড়া ডিস্ট্রিক্টের বরজোড়া ব্লকের বৃন্দাবনপুরের জিপির আসানসোলা মৌজা এন্ট্রি করেছিলাম। তো আমরা সেই পিআরএ এর উপর বেস করে একটা নতুন স্কিম আইডেন্টিফাইড করছি।
আমরা স্কিমের নামটা দিচ্ছি, আর যেহেতু মৌজা নামের উপর বেস করে আমরা স্কিমের নাম দিই, সেই হিসেবে আমরা মৌজা আসানসোলা সেই নামটাই এখানে এন্ট্রি করছি। আসানসোলা আমি WTS দিলাম। স্কিম টাইপ WTS দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, আমাদের কিছু করার দরকার নেই। ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ব্লক বড়জোড়া, জিপি বৃন্দাবনপুর, মৌজা আসানসোলা। প্লট আমি দিলাম 22,25 দিয়ে আমি এটা সেভ করে দিলাম। আমার ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড হয়ে গেল, আমি ওকে করে দিলাম। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো এনটিটির আন্ডারে স্কিম আইডেন্টিফিকেশন, স্কিম এরিয়া, স্কিম অ্যাটাচমেন্ট, স্কিম JLIC অ্যাপ্রুভাল ইত্যাদি রয়েছে। তো প্রথম আমরা এখন যেটা করব সেটা হলো স্কিম আইডেন্টিফিকেশনের আন্ডারে এখানে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, তার উপর বেস করে আমরা ডেটা এন্ট্রি করব। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো বেসিক ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি দেখছি, ফেজ 2 আমাদের বর্তমানে যেটা চলছে সেটা অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা অ্যাড করার সময় যে নামটি পুট করেছিলাম সেটা চলে এসেছে, স্কিম টাইপটা এসে গেছে। সিলেক্ট স্কিম সাব টাইপ, এখানে আমরা ড্রপ ডাউনে কি দেখতে পাচ্ছি, WDS রয়েছে, WDS WHT না WDS পন্ড না শুধু WTHT রয়েছে। আমরা এখানে দিলাম শুধু WDS। আপনারা যখন ডেটা এন্ট্রি করবেন আপনারা টাইপের উপর বেস করে কি স্কিম সাব টাইপ হবে সেটা আপনারা সেই মতন দেবেন। সিলেক্ট সাপোর্ট অর্গানাইজেশন, আপনাদের ডিস্ট্রিক্টে যে সাপোর্ট অর্গানাইজেশন রয়েছে আপনি সেই সাপোর্ট অর্গানাইজেশনের নাম এই ড্রপ ডাউনে শো করছে, সেই নামটা সিলেক্ট করবেন। আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। পারপাস অফ দ্য স্কিম, এখানেও আমরা বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছি। যেহেতু এটা WDS আমি এগ্রি, হর্টি, ফিশারি তিনটেই দিলাম। নাম্বার অফ স্কিম, WDS যেহেতু এটা WDS স্কিম সেই জন্য WDS এ আমরা এখানে দেব 1। এখানে আমরা আরো কয়েকটা জিনিস দেখব। আমরা যদি এখানে লিফট ইরিগেশন চুজ করি তাহলে কি দেখব, স্কিমের সাব টাইপ বিভিন্ন রকম লিফট ইরিগেশনের যে ডিফারেন্ট টাইপস আছে সেইগুলো ওপেন হচ্ছে। এর উপর বেস করে আমাদের যেটা অ্যাপ্লিকেবল সেই অনুযায়ী অপশনস আমরা চুজ করে নেব। যদি আমরা PDW সিলেক্ট করি তাহলে দেখব PDWর উপরে আমাদের PDW সোলার না শুধু PDW সেটা আসছে। আমরা যদি TW সিলেক্ট করি তাহলে দেখতে পাবো সেটা STDW না LDDW না MDDW, আমাদের বিভিন্ন রকম অপশনস ওপেন হচ্ছে। অতএব আমাদের যে অপশনটা অ্যাপ্লিকেবল আমরা সেই অপশনটা আমরা এখানে চুজ করে নেব। তো বর্তমানে আমরা প্রথমে এখন ফিরে যাব, আমরা যেটা চুজ করেছিলাম, আমরা চুজ করেছিলাম WDS। যদি আমরা TW বা PDW নিতাম, আপনারা সবাই জানেন আমাদের ফেজ 1 এবং স্টেট ফান্ডে আমাদের স্কিম অ্যাপ্রোচটা ক্লাস্টার বেসড ছিল। তো সেই অনুযায়ী আমরা ইনস্টলেশন পয়েন্ট কতগুলো নিয়ে আমাদের ক্লাস্টার হচ্ছে সেই তথ্য আমরা সংগ্রহ করতাম। তো যদি আমরা TW PDW আমাদের স্কিম হতো সেক্ষেত্রে আমাদের কতগুলো আমাদের ইনস্টলেশন পয়েন্ট সেটা এখানে দেওয়ার প্রয়োজন পড়তো। কিন্তু বর্তমানে ফেজ 2তে আমাদের
এই ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট ওয়াইজ স্কিমের তথ্য সংগ্রহ করছি। তো এক্ষেত্রে আমাদের সবসময় নাম্বার অফ স্কিম হয়ে যাবে 1। আপনারা দেখতে পাচ্ছেন স্কিম স্ট্যাটাস এবং স্কিম আইডি দুটোই ডিসেবল হয়ে রয়েছে, অর্থাৎ আমরা এখানে কোনো রকম কোনো ডেটা পুট বর্তমানে করতে পারবো না। এইগুলো স্কিম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমরা স্কিম স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করতে পারবো এবং স্কিম আইডিটা অটো জেনারেটেড হয়ে পুট হয়ে যাবে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো না। ওয়ার্ল্ড ব্যাংক ক্লিয়ারেন্স রিকোয়ার্ড, আমাদের স্কিমের ক্ষেত্রে এটা অবভিয়াসলি ইয়েস হবে। স্কিম টাইপ অফ ওয়ার্ক, এমআই স্কিম আমাদের চুজ করতে হবে। যদি আমরা এখানে সার্ভে সিলেক্ট করি বা এক্সপোজার ভিজিট সিলেক্ট করি, তাহলে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখানে আমরা নো সিলেক্ট করতে পারবো। কিন্তু বর্তমানে যেহেতু আমরা এমআই স্কিমের উপর কাজ করছি, সেহেতু আমাদের এখানে ক্লিয়ারেন্সটা দরকার রয়েছে। ডেসক্রিপশন অফ ওয়ার্ক, যেহেতু এটা WD স্কিম, সেহেতু আমাদের এখানে ছোট্ট করে একটা ওয়ার্কের ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আর্থ এক্সকেভেশন। বড় হাতের আর্থ এক্সকেভেশন। ফিনান্সিয়াল ইয়ার, বর্তমানে আমাদের চলছে ফিনান্সিয়াল ইয়ার 25-26, আমি সেটা সিলেক্ট করলাম। ডেট অফ সাবমিশন অফ দ্য প্রপোজাল আমি দিয়ে দিলাম 13th জানুয়ারি। আমাদের কিন্তু প্রত্যেকটা সেকশনের ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই সেভ বেসিক ইনফরমেশন, এই যে বাটনটা দেখা যাচ্ছে, এটা অতি অবশ্যই ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে ডেটাটা পুট করলাম সেটা কিন্তু সেভ হবে না। আমাদের ডেটাটা এই মানে সেভ না করলে পুরো ডেটাটা চলে যাবে। এখানে দেখুন এই যে গ্রিন বক্সটা দেখা যাচ্ছে এবং এখানে আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা বেসিক ইনফরমেশন যেগুলো পুট করেছি সেটা সেভ হয়ে গেছে। এরপরে আমরা আসছি লোকেশন ডিটেলসে। লোকেশন ডিটেলে প্রথমেই রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে। ডিস্ট্রিক্ট আমরা অ্যাড করার সময় যেহেতু ডিস্ট্রিক্ট বাঁকুড়া দিয়েছিলাম, সেই জন্য এখানে বাঁকুড়া শো হচ্ছে। ব্লক আমরা বড়জোড়া সিলেক্ট করেছিলাম, সেই জন্য এখানে অটোমেটিক্যালি বড়জোড়া চলে এসেছে। জিপি বৃন্দাবনপুর, মৌজা আসানসোলা দিয়েছিলাম, তাই সেই মৌজাটাও চলে এসেছে। নেম অফ দ্য ডিপিএমও এবং ডিভিশন, যেহেতু এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের রয়েছে, আমরা ডিপিএমও বাঁকুড়া দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে প্লট নাম্বার অ্যাডও করতে পারি। আমি এখানে প্লট নাম্বার 28 দিলাম। ল্যান্ড ওনার আমি এখানে দিয়ে দিলাম লোকাল বডিজ। স্কিম লোকেশনের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটা গুগল ম্যাপ খুলেছে। এই গুগল ম্যাপটা হচ্ছে সেই মৌজাটা, যে মৌজাটা আমরা সিলেক্ট করেছি স্কিম নেওয়ার জন্য। এই মৌজাতে আমাদের লোকেশন দেখাতে হবে কোন জায়গায় আমরা WDS পয়েন্টটা দেখতে চাই। তার জন্য আপনারা দেখুন এদিকের প্যানেলে একটা পয়েন্ট ফিচার আছে, এটা দিয়েও আপনারা লোকেশন নিতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো জায়গার ল্যাটলং থেকে থাকে, যেমন 22.5726 ল্যাট 88.36 লং থেকে থাকে, তাহলে আপনারা এই সার্চ বাটনে ওই ল্যাট আর লংটা টাইপ করলে, এখানে সার্চ করলে আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা চলে যায়। তো আমি এখানে পয়েন্টটা নিয়ে এখানে লোকেশনটা নিলাম। এবার আমি চাইছি যেখানে আমি পয়েন্টটা নিয়েছি সেটার ভূমিরূপ জানতে চাইছি। তার জন্য আমাদের এই যে অ্যারো বাটনটা আছে টগল ওভারলে লেয়ার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড ফাইল বলে একটা বক্স খুলছে।
এই আপলোড ফাইলটাতে কি আছে যে চুজ ফাইল, এখান থেকে আপনাদের যদি ওই লোকেশনের নির্দিষ্ট কোনো কেএমএল লেয়ার পয়েন্ট লেয়ার থেকে থাকে সেই পয়েন্ট লেয়ারটাকে আপনারা এখানে আনতে পারেন। আর আর তাছাড়া অ্যাডিশনাল লেয়ার বলে একটা লেয়ার আছে, এই লেয়ারে আপনারা আপনাদের এই ভূমিরূপটা দেখতে পান, মানে এলওএলসি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটা হচ্ছে যে যে জায়গাটায় আমি পয়েন্টটা নিচ্ছি সেটা সিঙ্গেল ক্রপ বা ডবল ক্রপ বা ট্রিপল ক্রপ কিনা, বা ওখানে কোনো ওয়াটার বডি আছে কিনা, বা ওখানে কোনো ফরেস্ট লেয়ার আছে কিনা সেটা দেখানোর জন্য আমরা এই এলওএলসি 202টাকে চেক অন করব। বাকি লেয়ারগুলো আস্তে আস্তে আসবে, মানে এলওএলসি 2023, 2024, 25 আস্তে আস্তে এখানে অ্যাডিশন হতে থাকবে। আর আমরা এখন এখানে এলওএলসি সিম্বলজিটা দেখতে পাচ্ছি না একটা টেকনিক্যাল ফল্টের জন্য, ভবিষ্যতে আমরা এখানে এলওএলসি সিম্বলজি দেখতে পাবো। তো আমি দেখতে পাচ্ছি আমি যেখানে পয়েন্টটা নিয়েছি সেই জায়গাটা গ্রিন কালার দেখাচ্ছে, মানে যেখানে আমি পয়েন্টটা নিতে চাইছি সেখানে ডবল ক্রপ অলরেডি আছে। তো আমি যদি চাই যে এখান থেকে ব্যাপারটাকে সরাতে চাই, মানে আমি সিঙ্গেল ক্রপের জায়গায় কাটিং এরিয়াটা এমন একটা জায়গায় করব যেখানে জল পেতে পারি, তো আমি এই জায়গাটাতেও করতে পারি যে যদি আপনার মনে হয় আমি এটাকে সরাতে চাই তাহলে আপনি সরাতেও পারেন। আপনারা সেভ অ্যান্ড এক্সিট করে ওই জায়গাটা থেকে বেরিয়ে যান। এবার আমার এখানে কি হলো, এখানে সেভ লোকেশন ডিটেল আছে যেটা পার্মানেন্টলি এটাকে সেভ করতে হবে, আর এখানে অটোমেটিকলি ওই পয়েন্টের রেসপেক্টে ল্যাট এবং লং চলে এসেছে। আমি এখানে সেভ লোকেশন ডিটেলস করলাম। আচ্ছা, এখানে নেম অফ ডিপিএমও ডিভিশনে কিছু নেই বলে এই জায়গাটা ডিপিএমও বাঁকুড়া করতে হবে, তারপর এটাকে সেভ লোকেশন করে দিতে হবে। এবার আমরা স্কিম ডিটেলস এর আন্ডারে ডেটা পুট করব। যেহেতু আমরা WTS স্কিম নিয়েছিলাম সেই অনুযায়ী WTS রিলেটেড ডেটা আমাদের এখানে পুট করতে হবে। প্রথমেই দিতে হবে অ্যাভারেজ টপ লেন্থ, এখানে আমরা দিয়ে দিলাম 100 মিটার। অ্যাভারেজ টপ ব্রেথ আমরা দিয়ে দিলাম 50 মিটার। অ্যাভারেজ কাটিং ডেপথ অর হাইট আমরা দিলাম 4 মিটার। টপ কাটিং এরিয়া মিটার ইন মিটার স্কোয়ার আমরা দিয়ে দিলাম 5000। ভলিউম অফ আর্থওয়ার্ক এক্সকাভেশন ইন মিটার কিউব আমরা দিলাম 20,000। কস্ট অফ এক্সকাভেশন ইনক্লুডিং অল, আমরা সমস্ত কস্ট দেব, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখানে কি রয়েছে, এক্সক্লুডিং জিএসটি, অর্থাৎ জিএসটি বাদ দিয়ে আমাদের যা কস্ট পড়ছে সেই অ্যামাউন্টটা আমরা এখানে দেব। আমি এখানে দিয়ে দিলাম 5 লাখ। Water storage capacity in hectometer. Next, cost per meter cube of excavation. আমরা cost দিয়ে দিলাম 140। Catchment area দিয়ে দিলাম average 6। এই ডেটা পুট করে আমরা এখানে সেভ স্কিম ডিটেলসে গিয়ে ক্লিক করব। ক্লিক করতে হবে। আমরা যদি এখানে WTS এর পরিবর্তে যদি আমরা PDW করতাম তাহলে দেখি আমাদের এখানে স্কিম ডিটেলসে কি চলে আসতো। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে অপশনস গুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের তো তাহলে দিতে হবে তখন সেক্ষেত্রে প্রপোজ ডেপথ অফ TW, ডিসচার্জ অফ TW, PDW ঝোড়া LI, ডায়ামিটার PDW কত ডায়ামিটার, এনার্জাইজেশন টাইপ কি ধরনের এনার্জাইজেশন, সেটা ডিজেল না ইলেকট্রিক্যাল, হাইব্রিড, সোলার না সোলার। মানে ব্যাপারটা হচ্ছিল আমাদের স্কিম টাইপের ওপর বেস করে আমাদের স্কিম ডিটেলস এর ডেটাগুলো
চেঞ্জ হতে থাকবে, মানে অপশনস গুলো চেঞ্জ হতে থাকবে এবং সেই অনুযায়ী আমাদের ডিটেলস গুলো দিতে হবে। এইবার এই যে স্কিমটা আমরা এন্ট্রি করলাম সেটা কি কোনো এক্সিস্টিং ওয়ার্ড আন্ডারে ঢুকবে? যদি ইয়েস হয় তাহলে পার্টিকুলার বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে ব্লক বড়জোড়ার আন্ডারে যে জিপি বৃন্দাবনপুর সেখানে যে ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনস গুলো অলরেডি রয়েছে সেই নামগুলো আমাদের এখানে শো হচ্ছে, সেখান থেকে আমরা সিলেক্ট করলাম, মানে আমরা সিলেক্ট করতে পারি। আমরা এটা সিলেক্ট করে নিলাম। এবার নাম্বার অফ বেনিফিশিয়ারিজ ফ্যামিলি আমাদের এখানে সেটা দিতে হবে। আমরা দিয়ে দিলাম 6। প্রপোজড সিসিএ রবি মরশুমে আমাদের কত, এখানে যেহেতু আমাদের এখনো স্কিম এটা আইডেন্টিফিকেশন স্টেজে আছে, সেই জন্য আমরা কতটা আমরা ধরে নিচ্ছি কতটা রবি মরশুমে কতটা সিসিএ হতে পারে, সেই হেক্টরটা আমাকে, সেই ফিগারটা আমাকে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম রবি মরশুমে ধরলাম 11। প্রপোজড সিসিএ ইন খারিফ মরশুমে কতটা আমাদের হয়, আমি এখানে দিয়ে দিলাম 30। প্রি খারিফে আমি দিয়ে দিলাম 6। ইরিগেশন পোটেনশিয়াল ইন হেক্টর, বেসিক্যালি কি এটা পরবর্তীকালে এটা অটো ক্যালকুলেটেড হয়ে বসে যাবে, মানে সিসিএ রবি প্লাস সিসিএ খরিফ প্লাস সিসিএ প্রি খারিফ। বর্তমানে এটা এখনো করা হয়নি, কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। তো যতদিন না এটা হয়ে উঠছে আমাদের যেটা করতে হবে, এই 3টে যোগফল আমাদের এখানে বসাতে হবে। আমি এই 3টে মানে 11 প্লাস 30 প্লাস 6 এই 3টে সংখ্যার যোগফল আমি বসিয়ে দিই। ক্রপিং ইন্টেন্সিটি আমি দিয়ে দিলাম 110। আবার কিন্তু আমাকে মনে করে এই সেভ বাটনটা ক্লিক করতে হবে। এটা সেভ হয়ে গেল। এরপর আসবে বাজেট টেন্টেটিভ কস্ট। এরপরে আমরা আসছি বাজেট টেন্টেটিভ কস্টে। এখানে আমাদের দেখতে হবে যে স্কিমটা টেন্টেটিভ কস্ট, এখানেও এক্সক্লুডিং জিএসটি, লেবার এবং কন্টিজেন্সি কস্ট বাদ দিয়ে যে টেন্টেটিভ কস্ট সেটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা 5 লাখ টাকা দিয়ে দিলাম। এবার নেম অফ দ্য এই অর এসএই যিনি পিএফআর তৈরি করেছেন, মানে যিনি টেকনিক্যাল ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করেছেন সেই ডিস্ট্রিক্টে, তার নাম দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এর পরবর্তী পর্যায়ে আমরা আসবো এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ডে ক্লিক করার পর এরকম কয়েকটি তথ্য আমাদের ভরতে হবে। তার মধ্যে প্রথমেই সেটি হলো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান অর ইএমপি কি কমপ্লিটেড আছে। এখানে অবশ্যই আমাদের ইয়েস করতে হবে, কারণ ইএমপি কমপ্লিটেড হওয়া ছাড়া আমাদের কিন্তু কোনো স্কিম স্যাংশন হবে না। এই ইএমপির মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা মেনটেন করব। তার মধ্যে আমরা যেহেতু ডাব্লিউডিএস স্কিম নিয়েছি, সেই জন্য আমরা অবশ্যই দেখব সেই ডাব্লিউডিএস স্কিমের 2 কিলোমিটারের মধ্যে কোনো প্রোটেক্টেড এরিয়া আছে কিনা। প্রোটেক্টেড এরিয়া বলতে আমরা বুঝি মেনলি ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি। যেহেতু আমরা এখানে ডাব্লিউডিএস অর্থাৎ সারফেস ওয়াটার স্কিম নিয়েছি, সেই জন্য এনওসি অবটেন ফ্রম সুইড অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কি সুইডের লাগবে, তো আমরা এখানে এনে করে দেব, কারণ সুইডের এনওসি শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটার স্কিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেহেতু পুকুর স্কিম, সেই জন্য ক্যাচমেন্ট সাফিসিয়েন্ট, এটা আমরা সকলেই জানি যে ওখানে ক্যাচমেন্ট যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমরা ওই স্কিমটি নিতে পারবো না, অর্থাৎ আমরা এটাকে ইয়েস করে দিলাম। ওই স্কিমটিতে কি কোনো গাছ কাটা হবে?
অনেক সময় হয় যে ওই যেই স্কিমের কাটিং এরিয়া সেখানে কিছু ঝোপঝাড় থাকলে আমরা সেগুলিকে কেটে ফেলি। যদি সেরকম কিছু হয় তাহলে ওটিকে ইয়েস করবেন, যদি জমিটি ফাঁকা থাকে সেটিকে নো করবেন, আর অথবা এনে করে দেবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এলিফ্যান্ট করিডোর আমাদের স্কিম আইডেন্টিফিকেশন টুলের যখন আপনারা খুলবেন তখন দেখবেন ওখানে এলিফ্যান্ট করিডোর বলে একটি লেয়ার দেওয়া আছে। মেনলি নর্থ বেঙ্গল এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই ক্ষেত্রে আমরা এগুলোকে লক্ষ্য করব। যদি এলিফ্যান্ট করিডোর থাকে সেখানে কিন্তু আমরা স্কিম নেব না। ওই লেয়ারের মধ্যে ওই স্কিমটি যদি পড়ে আমরা কিন্তু তৎক্ষণাৎ ওটিকে বাতিল করে দেব। এখানে আমি নো করে দিলাম। বার্ড কনগ্রেশন এরিয়া, ওখানে কি কোনো পক্ষী সংরক্ষণালয় আছে? যদি থাকে সেখানেও কিন্তু আমরা স্কিম নেব না, আমি এটিকে নো করে দিলাম। রিমার্কসে যদি আপনাদের স্পেশাল কিছু রিমার্কস অথবা কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে আপনারা রিমার্কসে দিয়ে দেবেন। সবগুলি তথ্য ভরার পর এটিকে সেভ করে দেবেন। এটি সেভ হলো না কারণ আমি এখানে কিছু তথ্য ভরিনি। রিমার্কসে আমি এবিসি লিখে দেওয়ার পর এটি সেভ হয়ে যাবে। এটি এখনো সেভ হলো না কারণ এই যে ম্যান্ডেটরি ফিল্ড অর্থাৎ 2 কিলোমিটার প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আছে কিনা আমি এটিকে নো করলাম, তবে এটি সেভ হলো। এটি এখন সাকসেসফুলি সেভড। পরবর্তী স্টেপ হচ্ছে স্কিম এরিয়া পলিগন। এখানে আমি যে স্কিম টাইপটা নিয়েছি সেই স্কিম টাইপ অনুযায়ী আমাকে পলিগন আঁকতে হবে। যেহেতু আমরা এখানে WDS নিয়েছি তার জন্য আমাকে এই WDS এর স্কিমের এগেইনস্টে 3খানা পলিগন আঁকতে হবে। তার জন্য আমি কি করলাম, এই বক্সটার মধ্যে যেখানে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এন্টিটি বলে একটা বক্স এলো, সেখানে পলিগন টাইপে লেখা আছে সিলেক্ট দ্য পলিগন টাইপ। আমি এই পলিগন টাইপের এখানে অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমাকে ওই কাটিং এরিয়া, কমান্ড এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া দেখাচ্ছে। তো আমি এখানে প্রথমে নিলাম কাটিং এরিয়া। কাটিং এরিয়া নিয়ে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা বক্স ওপেন হলো। সেই বক্সে আমি দেখতে পাচ্ছি স্কিম এরিয়া পলিগন টাইপ আমি কাটিং এরিয়া নিয়েছিলাম। পেরিমিটার ইন মিটার্স ক্যালকুলেট অটো ক্যালকুলেটেড হয়ে চলে আসবে। পলিগন এরিয়া ক্যালকুলেটেড ইন হেক্টর, এটা অটো ক্যালকুলেট হয়ে চলে আসবে। তাহলে আমি এখন পলিগনটাকে আঁকার জন্য এই পলিগন শেপের এখানে যে একটা অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটনে ক্লিক করলাম। এডিট পলিগন শেপ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপ ভিউ দেখতে পাচ্ছি। গুগল ম্যাপ ভিউতে আমি যেখানে স্কিম পয়েন্টটা নিচ্ছি সেই ম্যাপের মধ্যে ওই স্কিম পয়েন্টটা দেখতে পাচ্ছি। তার মানে আমার ওটা স্কিমের পয়েন্ট। এবার আমি এই পয়েন্টটাকে বেষ্টন করে আমার কাটিং এরিয়া আঁকবো। কাটিং এরিয়া আঁকার জন্য আপনারা এখানে দুটো পদ্ধতি ইউজ করতে পারেন। প্রথম পদ্ধতিতে হলো এই যে এই ম্যাপ ভিউর এখানে যে অ্যারো টাইপটা আছে এই অ্যারোর এখানে টগল ওভারলেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স ওপেন হচ্ছে। সেই বক্সে একদম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফাইল। মানে হচ্ছে আপনাদের কাছে যদি এই কাটিং এরিয়া সংক্রান্ত কোনো KML ফাইল থেকে থাকে সেই ফাইলটাকে আপনারা এই চুজ ফাইলে ক্লিক করে আপনাদের নির্দিষ্ট ড্রাইভ থেকে এখানে ওপেন করতে পারেন। আর যদি সেটা না করেন তাহলে আপনাদের ড্র করতে হলে আপনাদের এই প্যানেলে যে ব্লু কালারের ড্র পলিগন আছে সেই পলিগনের এখানে ক্লিক করে এই পলিগনটাকে আঁকতে হবে। তো আমি ব্লু কালারের যে ড্র পলিগন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এবার এটাকে কাটিং এরিয়াটাকে ড্র করছি। এই কাটিং এরিয়াটা ড্র করার পর আমার মনে হলো যে আমি যেখানে কাটিং এরিয়া এঁকেছি সেখানে ল্যান্ড ইউজ মানে ভূমিরূপটা দেখতে চাই। তো ভূমিরূপটা দেখার জন্য আপলোড লেয়ারের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল লেয়ার বলে একটা রিভিল দেখাচ্ছে। এই ফিল্ডের পাশে যে অ্যারো চিহ্নটা আছে ওটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে LOLC 2022 কে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের LOLC ল্যান্ড ইউজ ল্যান্ড কভার বাই 2022 আমি এটাকে চেক অন করলাম। চেক অন করে দেখলাম আমি যেখানে কাটিং এরিয়াটা এঁকেছি সেখানে ডাবল ক্রপ আছে। এরকম ভাবে আমরা ভূমিরূপ দেখতে পাবো।
কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এখানে সিম্বলজিটা দেখা যাচ্ছে না। আমরা ভবিষ্যতে এখানে সিম্বলজিও দেখতে পাবো এবং আমাদের আরো আপডেটেড লেয়ারগুলো মানে 2023 2024 এলওএলসি আমাদের এখানে আপডেট হয়ে যাবে। এই করে আমি এই জায়গাটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আগের বক্সটা চলে এসেছে। এখানে সেভ স্কিম এরিয়া যখন আমি ক্লিক করলাম, সেভ স্কিম এরিয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখালো যে আমার যে অটো ক্যালকুলেটেড যে ফিল্ডগুলো আছে, পেরিমিটার ইন মিটার্স, তারপর পলিগন এরিয়া, সবকটা অটো ক্যালকুলেটেড হয়ে গেল। এবং আমি ওপরে দেখতে পাচ্ছি যে পলিগন এরিয়া ক্যালকুলেটেড ইন হেক্টর 2.81। আপনি দেখবেন আমি যখন এটাকে কাটিং এরিয়া এঁকেছিলাম তখন এই ফিল্ডটাকে ফাঁকা রেখেছিলাম, কারণ তখন আমি এটা কতটা কাটিং এরিয়া হবে জানি না। আমি এটা কাটিং এরিয়া আঁকার পরে যখন আমি এটাকে সেভ করলাম, অটোমেটিকলি আমাকে কম্পিউটার স্যাটেলাইট ইমেজ দেখে বলে দিল কত এরিয়া। তো আমার সফটওয়্যার বলে দিল 2.81। আমি এখানে 2.81 টাইপ করে আবার এটাকে রিসেভ করে দিলাম। এরকম করে আমার কাটিং এরিয়া আঁকা হলো। এবার আমি আঁকবো কমান্ড এরিয়া। আবার আমি চলে গেলাম অ্যাড বাটনে গিয়ে সিলেক্ট পলিগন টাইপে গেলাম, গিয়ে আমি কমান্ড এরিয়া চুজ করে আবার এটাকে সেভ করলাম। ঠিক একই রকম ভাবে সাকসেসফুলি সেভ দেখালো। সেভ করার সঙ্গে সঙ্গে আমার কমান্ড এরিয়া বলে একটা বাটন বক্স এলো, সেখানে আমি দেখতে পাচ্ছি পলিগন টাইপ কমান্ড এরিয়া, আর বাকিগুলো অটো ক্যালকুলেটেড হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমি পলিগন শেপ বলে যে বক্সটা আছে তার পাশে যে এডিট পলিগন শেপ আছে ওটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে গুগল ম্যাপ ওপেন হয়ে গেল। গুগল ম্যাপ ওপেন হয়ে যাওয়ার পরে এবার আমি যখন কমান্ড এরিয়াটা আঁকবো তখন আমাকে তো ভূমিরূপটা দেখতে হবে। ঠিক একই পদ্ধতিতে এই ম্যাপের এখানে যে তীর চিহ্নটা আছে এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোড লেয়ার যেটা আছে সেটাকে সেই তার পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার সঙ্গে সঙ্গে তার নিচে আছে অ্যাডিশনাল লেয়ারে ক্লিক করে ওটাকে এক্সপ্যান্ড করলাম। করে এলওএলসি 2022 যেটা আছে সেটাকে চেক অন করলাম। এটা করার কারণ হচ্ছে যে আমি যখন কমান্ড এরিয়াটা আঁকবো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে কমান্ড এরিয়াটা যেন সিঙ্গেল ক্রপ হয়। আমাদের আগের ধারণা অনুযায়ী আমরা দেখেছি আমাদের আগের ওয়েবসাইটে যে এলওএলসি তে ইয়েলো কালারটা হচ্ছে সিঙ্গেল ক্রপ, আর গ্রিন কালারটা হচ্ছে ডাবল ক্রপ, আর বেশি ডিপ কালারের গ্রিনটা হচ্ছে ট্রিপল ক্রপ, আর ব্লু কালারটা হচ্ছে রিভার। তো আমি এটা আমার দেখতে সুবিধা হলো আগের ধারণা অনুযায়ী, তো আমি সেই জায়গাটায় কমান্ড এরিয়াটা আঁকতে পারবো। তার জন্য আমি কি করলাম, এটাকে আমি ভূমিরূপটা দেখে নিলাম। ভূমিরূপটা দেখে আমাদের প্যানেলের যে এখানে লেখা আছে ড্র পলিগন এটাকে চুজ করে এবার আমি ভূমিরূপটা এঁকে দেবো, কমান্ড এরিয়াটা আঁকবো। আমি ঠিক হলুদ রঙের জায়গাটা যে দিক দিয়ে গেছে আমি সেদিক দিয়ে আঁকছি। মোটামুটি আমি একটা আঁকলাম, এটা আমার কমান্ড এরিয়া হয়ে গেল। সাধারণত কাটিং এরিয়ার 4 গুণ কমান্ড এরিয়া হয়। আমি এটা জাস্ট টেস্ট কাটিয়ে একটা আপনাকে দেখালাম, আপনারা আরো সেটা দেখে পরের দিকে ভালো করে আঁকবেন। এবার আমি এটাকে সেভ করে দিই। সেভ করার সঙ্গে সঙ্গে আগের বক্সটা ফিরে এলো। এখানে এসে আমি সেভ স্কিম এরিয়া করলাম। সেভ স্কিম এরিয়া সঙ্গে সঙ্গে দেখা গেল যে অটো ক্যালকুলেটেড হয়ে বাকি ফিল্ডগুলো ভরে গেছে। আর যে এরিয়াটা অ্যাকচুয়ালি পলিগন এরিয়া রয়েছে ফাঁকা রেখেছিলাম সেটা আমি এখানে কমান্ড এরিয়ার রেসপেক্টে কত পিক্সেল পলিগন বলছে সেটা আমি দেখে এখানে 4 সাধারণত কাটিং এরিয়ার থেকে কমান্ড এরিয়া বড় হবে। আমি এখানে টেস্ট খাতিরে করেছি তাই জন্য এটা একটু কমই এসেছে। করে এটাকে পার্মানেন্টলি সেভ করে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি এই WDS এর এগেইনস্টে ক্যাচমেন্টটা আঁকবো। ঠিক একইভাবে আমি গেলাম, অ্যাড এন্টিটি এলো, পলিগন টাইপে আমি ক্যাচমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ করলাম। সাকসেসফুলি সেভ দেখালো। সাকসেসফুলি সেভের পরে সঙ্গে সঙ্গে আমার স্কিম এরিয়া বলে একটা বক্স এলো, সেখানে দেখালো পলিগন টাইপ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে, অটো ক্যালকুলেটেড হয়ে যাবে ক্যাচমেন্টটা আঁকার পরে। আর অ্যাকচুয়াল এরিয়াটা আমি এখন ছেড়ে রাখলাম। আমি পলিগন শেপে গিয়ে এই অ্যারোটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখলাম যে এটা আমার কাটিং এরিয়া, এটা আমার কমান্ড এরিয়া। এগুলো কিন্তু আমি টেস্ট খাতিরে রাখছি, আপনারা প্রপার ওয়েতে আঁকবেন। তো আমি আবার সেই অ্যাডিশনাল লেয়ার থেকে আমার
এলইউএলসিটাকে এখন দরকার নেই, আমি এলইউএলসিটাতে দেখে নিলাম, বুঝে নিলাম যে কোন দিকে কি আছে, সেই হিসাবে আমি একটা ক্যাচমেন্ট এঁকে দিচ্ছি। সে একই রকম ভাবে আমরা প্যানেল থেকে ড্র পলিগন নিলাম, ড্র পলিগন নিয়ে আমি এবার ক্যাচমেন্টটা সেভ করে দিই। আঁকা হয়ে গেল, জাস্ট এখানে আঁকা হয়ে গিয়ে আমি এই জায়গাটাতে সেভ করি। এবার সেভ স্কিম এরিয়া করলাম, পার্মানেন্টলি আমাদের সেভ হয়ে গেল। দেখুন আপনি ওপরে কাটিং কমান্ড ক্যাচমেন্ট এরিয়া হয়ে গেল এবং তার এগেনস্টে কত হেক্টর আমি দেখিয়েছি সেটাও দেখিয়ে দিল, এবং আমার যে স্কিম এরিয়া ক্যাচমেন্ট এগেনস্টে যেগুলো অটো ক্যালকুলেটেড যে প্যারামিটার গুলো, সেগুলো সব ফিল্ডগুলো পূরণ হয়ে গেছে এবং অ্যাকচুয়াল পলিগন এরিয়াটা আমি ফাঁকা রেখেছিলাম, আমি এখান থেকে দেখে নিলাম যেটা এটার এগেনস্টে কত হেক্টর বলেছে। আমি এখানে এটা লিখে এটাকে রিসেট করব। আমি আবারও বলছি, এটা আমি একটা টেস্ট খাতিরে আঁকলাম, আপনারা প্রপার ভাবে কমান্ড এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া এবং কাটিং এরিয়া আঁকবেন। তো এইভাবে স্কিম এরিয়া পলিগনের সব তিনটে, একটা স্কিমের রেসপেক্টে তিনখানা পলিগন আঁকা হয়ে গেল। এবার আমি চলে যাব স্কিম অ্যাটাচমেন্ট। এই স্কিম অ্যাটাচমেন্টটা হচ্ছে সেই অ্যাটাচমেন্ট, মনে আছে আপনারা কেএমএল লেয়ারের সঙ্গে ওই স্কিমের প্রিয়ের ফটোগুলো পাঠান, মানে স্কিম ইমপ্লিমেন্টেশনের আগে অবস্থা কি আছে সেই ফটোটা অ্যাটাচ করে পাঠাতেন কেএমএল লেয়ারে, সেই ফটোর অ্যাটাচমেন্টটা এখানে দিতে হবে। তো আমাকে কি করতে হবে, স্কিম অ্যাটাচমেন্টের পাশে অ্যাড বাটন দেখতে পাচ্ছি, এই অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এন্টিটি খুলে গেল। অ্যাড এন্টিটির পরে আমরা সিলেক্ট অ্যাটাচমেন্ট টাইপ, কোন টাইপের অ্যাটাচমেন্ট চাই, তাহলে আদার স্কিম রিলেটেড ইমেজ আছে, লেআউট ইমেজ আছে, স্কিম কমপ্লিটেড ইমেজ আছে, স্কিম প্রোগ্রেস ইমেজ আছে। তো আপনাদের এই স্কিমের এগেনস্টে যেটা দিতে চান সেটা হচ্ছে, আপনি যেহেতু এখানে প্রপোজ করছেন তাই জন্য আদার স্কিম রিলেটেড ইমেজ দেবেন। এখনো স্কিম কমপ্লিটেড হয়নি এটা তো দেবেন না, স্কিম প্রোগ্রেস ইমেজ এখনো তো স্কিম ইমপ্লিমেন্টেশনই হয়নি, লেআউট ইমেজও দিতে পারেন। আমি এখানে দিলাম আদার স্কিম রিলেটেড ইমেজ, আর আজকের ডেটটা দিলাম, যে ডেটে আপনি তুলেছেন ফটোটা সেই ডেটটা দেবেন। আমি আজকের ডেটে দিলাম, টেস্ট পারপাসে সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখবেন অলরেডি একটা বক্স খুলে গেছে যেখানে কোড, অ্যাটাচমেন্ট টাইপ, ইমেজ টাইপ সবকিছু এসেছে। এবার এই অ্যাটাচমেন্ট বলে যে বক্সটা এসেছে সেখানে আমাকে যে ফটোটা আমি কেএমএল লেয়ারে অ্যাটাচ করতাম সেই ফটোটাই এখানে শুধু আপলোড করতে হবে। তো আমি কি ওখানে যা যা ইনফরমেশন দিলাম বক্সগুলো সেগুলো পূরণ হয়ে গেছে, শুধু রিমার্কস কলমটা ফাঁকা আছে, স্কিম ইমেজটা আছে। এই আপলোড ভিউ পয়েন্টে গিয়ে আপনি যে কোনো একটা জেপিইজি বা পিডিএফ সেই ফাইলটা আপনি চুজ করে আপনার জায়গাটা দেখাবেন। আপনার কাছে ফাইল টাইপ থাকলে দেখাবে। এখানে আমার একটা ফটো আছে, আমি জাস্ট টেস্ট খাতিরে আমি ফটোটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করলে ডকুমেন্ট আপলোড সাকসেসফুল হয়ে গেল। এবার এটাকে পজ করে বেরো। এবার এটা এখান থেকে পার্মানেন্টলি সেভ করে দিলে অলরেডি ফটো আপলোড হয়ে গেছে। তো এইভাবে আমাদের স্কিম আইডেন্টিফিকেশন টুলে স্কিম আইডেন্টিফিকেশন ফিল আপ হলো, স্কিম এরিয়া ফিল আপ হলো, স্কিম অ্যাটাচমেন্ট ফিল আপ হলো, এই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাব যে আমি তো এই কাজটা করলাম, এরপর আমি দেখব যে আমার কাজটা কোথায় রয়েছে। আপনারা দেখলেন যে স্কিম আইডেন্টিফিকেশন টুলস এর আন্ডারে আমাদের যে যে পয়েন্টগুলো আছে সবগুলোরই ডেটা আমাদের ভরা হয়ে গেছে। স্কিম আইডেন্টিফিকেশন টুলে মেনলি ডিস্ট্রিক্টের এসএইরা এই ডেটাগুলো ভরবেন।
এরপরে আমরা চলে যাব ওয়ার্ক ফ্লোতে। যেহেতু আমরা সুপার অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করেছি, সেহেতু আমাদের এখানে এখন ইউজারটা সেটাই দেখাচ্ছে। যখন এসএইরা তাদের নিজেদের লগ ইন দিয়ে লগ ইন করবেন তখন তাদের নাম দেখাবে। আমরা ধরে নিচ্ছি আমরা এখন এসএই লগ ইনে রয়েছি। নেক্সট আমরা পাঠাবো এই অ্যাপ্রুভালের জন্য। তার জন্য আমরা এখানে রিমার্কসে আমরা লিখে দিলাম ফরওয়ার্ডেড ফর অ্যাপ্রুভাল। এখানে ওয়ার্কফ্লো অ্যাক্টিভিটি ফরওয়ার্ডেড হয়ে গেল। টার্গেটেড রোল কাকে দেওয়া হচ্ছে না, এই ডিপিএমইউকে। টার্গেটেড ইউজার ডিপিএমইউতে একাধিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের নাম এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা যাকে পাঠাতে চাই সেই নামটা সিলেক্ট করব, কিন্তু এখন আমরা কোনো নাম নিচ্ছি না, এখন আমরা এপিডি নামই নেব। সিলেক্ট করার পর আমরা সাবমিট করে দেব। সাবমিট হয়ে যাওয়ার পর এটি এখন চলে গেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। তারপর সেখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপিএমও অ্যাপ্রুভালের কাছে চলে যাবে। সেখান থেকে চলে আসবে জিআইএস ম্যানেজার এসপিএমও, নেক্সট এনভায়রনমেন্ট ম্যানেজার এসপিএমও। এমনি করে আমরা পরপর দেখতে পারবো বিভিন্ন লেভেলের অ্যাপ্রুভাল রয়েছে। তো আমাদের স্কিম আইডেন্টিফিকেশন টুলসে ডিপিএমও লেভেলে আপ টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অবধি অ্যাপ্রুভালের প্রয়োজন রয়েছে। এরপর আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছি, সেটা হলো ওয়ার্কফ্লোর আন্ডারে মাই টাস্ক। মাই টাস্কের মধ্যে প্রথমেই রয়েছে টু ডু লিস্ট। তার মানে কি, আমাদের কাছে কি কি কাজ পড়ে আছে, কি কি কাজ আমাকে করতে হবে। এই মুহূর্তে যে স্কিম আইডেন্টিফিকেশনে যে কাজটি আমরা করলাম, সেহেতু যে আমরা নেক্সট লেভেলে পাঠিয়ে দিয়েছি, সেই কাজটি আমাদের এখানে আমরা দেখতে পাবো না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কাজগুলো আমার কাছে পড়ে আছে, আমাকে কি কি কাজগুলো করতে হবে। আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম, যেটা আমি পরের লেভেলে পাঠিয়েছি, সেই কাজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের মনে হয় যে কাজটি আমি নেক্সট লেভেলে পাঠিয়েছি, সেখানে আমি ভুল করে কিছু পাঠিয়েছি, আমাকে কিছু চেঞ্জেস করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে, কিছু আপডেশনের দরকার আছে, তো সেই কাজটি আমি আমার নেক্সট লেভেল থেকে সেটাকে আমি ফিরিয়ে আনতে পারি বা রিকল করতে পারি। তার জন্য আমাকে এই যে গোল বাটনটা আছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমি এখানে রিমার্কসে লিখতে পারি নিড রেকটিফিকেশন বলে আমি সাবমিট করে দিলাম। বর্তমানে রিকল রিকোয়েস্টটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে রয়েছে, তিনি অ্যাপ্রুভ করে দিলে স্কিমটা আবার টু ডু লিস্টে চলে আসবে। তখন আমরা এই স্কিমটাকে আবার আমাদের এখানে লিস্টে দেখতে পাবো। এইভাবে আমাদের ওয়ার্কফ্লোটা কমপ্লিট হলো এবং আমরা দেখে নিলাম কিভাবে স্কিম আইডেন্টিফিকেশন টুলের মাধ্যমে এমআইএস ডেটা পুট করতে হবে এবং জিআইএস ডেটা প্লট করতে হবে। এইভাবে পুরো স্কিম আইডেন্টিফিকেশন টুলসের মাধ্যমে ডেটা পুট করতে হবে। ডেটা পুট করার সময় যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন, অতি অবশ্যই আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমরা সর্বতোভাবে আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি।